আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের পড়ার কথা আজকে চতুর্থ অধ্যায়ের টপিক, নতুন টপিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা তৃতীয় অধ্যায়ের টপিক স্কিপ করে গিয়েছি। তো আজকে আমি রসায়ন নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে টপিকটা স্কিপ করে গেছি সেই টপিকটা আজকে আমি পড়াবো এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর পাশাপাশি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আমরা ইনশাল্লাহ বা রিলেটেড টপিকগুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখব। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের তৃতীয় অধ্যায়ে একটা টপিক বাদ গিয়েছিল, সেটা হচ্ছে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের তুলনা। এটা 4 নাম্বারের কোশ্চেন দেখা যায় প্রায় পরীক্ষায় আসে। তাহলে প্রশ্নটা কিভাবে হতে পারে? এরকম দুইটা চিত্র দিয়ে বলবে। একটা চিত্র থাকবে এরকম, এই যে একটা নিউক্লিয়াস, এখানে শক্তি স্তর, শক্তি স্তর, শক্তি স্তর, এরকম বলবে। এরকম একটা চিত্র বলবে যে খ চিত্র, আর একটা ক চিত্র কোনটা, এরকম এভাবে ক চিত্র। এখন প্রশ্নে এভাবে বলবে যে ক এবং খ চিত্রের মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী বলে তুমি মনে করো? এখন প্রথমে আগে দুইটা মডেল তোমার চিনতে হবে। এটা হচ্ছে 3D মডেলের মতো, মানে এখানে দেখো শক্তি স্তর বোঝাচ্ছে, এখানে শক্তি স্তর এভাবে বোঝাচ্ছে না। তাহলে আমি এখানে বলতে পারি শক্তি স্তর, আমরা জানি শক্তি স্তর কথাটা বৃত্তাকার, এই যে শক্তি স্তর এই কথাটা এসেছে বোর পরমাণু মডেলে। তাহলে আমি বলতে পারি ক চিত্র বোর পরমাণু মডেল আর খ চিত্র রাদারফোর্ড মডেল। তাহলে প্রথমে এটার অ্যানসার আমরা কিভাবে শুরু করব, আর একটা বিষয় তোমরা মাথায় রাখবে, এই প্রশ্নটা একটা 4 মার্কের কোশ্চেন। তাহলে এটার অ্যানসার আমরা কিভাবে শুরু করব? প্রথমে আমরা এটার পরিচয় দিব, লিখব, দেখো উত্তর। প্রথমে লিখব ক চিত্রটি বোর পরমাণু মডেলকে নির্দেশ করে এবং খ চিত্র রাদারফোর্ড মডেলকে নির্দেশ করে। এখন রাদারফোর্ডের বোরের ভিতরে উপযোগী হচ্ছে বোর মডেল, তাহলে এইটাই লিখবা যে বোর মডেলটি বেশি উপযোগী। কারণ কারণ লিখে এখন কেন উপযোগী এটা আমরা শিখব। প্রথমে আমরা লিখব 1 নম্বরে বৃত্তাকার শক্তি স্তর বা শক্তি স্তরের আকার বোর মডেলে বলা হয়েছে, যেটি রাদারফোর্ড মডেলে অনুপস্থিত। মানে বৃত্তাকার শক্তি স্তর বা শক্তি স্তরের আকার এ সম্পর্কে রাদারফোর্ড মডেলে বলা হয়েছে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে তোমরা জানো কৌণিক ভরবেগ সম্পর্কে। তাহলে লিখবা বোর মডেলে কৌণিক ভরবেগ সম্পর্কে বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ড মডেলে বলা হয়নি। এটা গেল 2 নাম্বার। এরপর 3 নাম্বারে কি বলেছে? 3 নাম্বারে পারমাণবিক বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড মডেলে বলা হয়নি, বোর মডেলে বলা হয়েছে। তাহলে লিখবা পারমাণবিক বর্ণালী সম্পর্কে
এখন আরেকটা বিষয়, পারমাণবিক বর্ণালী কি, এটা যদি কারো প্রবলেম হয় আমি একটু পর বলছি, এটা লেখার শেষে ইনশাআল্লাহ আমি বলে দেব। পারমাণবিক বর্ণালী সম্পর্কে বোর মডেলে বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডে বলা হয়নি। এটা দাও, তিনটা গেল। আর 4 নাম্বার একটা, এই যে 4 নাম্বার হচ্ছে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন যেতে পারে, হয় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে, বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যেতে পারে। এই কথাটা অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর, শক্তি স্তর স্থানান্তর, এই কথাটা বলা হয়েছে বোর মডেলে, কিন্তু রাদারফোর্ডে বলা হয়নি। তাহলে আমরা এই তিনটা অবশ্যই উঠাবো, যা আছে উঠাবো, দেখে নাও সবাই। এটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখবো। 4 নাম্বারটা আমরা লিখবো, এখানে আমি লিখে দিচ্ছি। 4 নাম্বার আমরা লিখবো ইলেকট্রনের এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমনের ব্যাপারে বোর মডেলে বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডে বলা হয়নি। মূলত এই 4টা কারণে বোর মডেলটা অধিক উপযোগী রাদারফোর্ডের তুলনায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি। বৃত্তাকার শক্তি স্তর বা শক্তি স্তরের আকার সম্পর্কে বোর মডেলে বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডের মডেলে সেটা বলা হয়নি। 2 নম্বরে বোর মডেলে কৌণিক ভরবেগ সম্পর্কে বলা হয়েছে, যেটা রাদারফোর্ড মডেলে বলা হয়নি। এন্ড 3 নাম্বারটা হচ্ছে পারমাণবিক বর্ণালী সম্পর্কে বোর মডেলে বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডে বলা হয়নি। আর আরেকটা হচ্ছে ইলেকট্রনের এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমনের ব্যাপারে বোর মডেলে বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডে বলা হয়নি। এখন আমি বলেছিলাম তোমাকে পারমাণবিক বর্ণালী কি, এটা আমি শিখিয়ে দেব। দেখো, এটা তোলা শেষ হলে আমরা তাহলে পারমাণবিক বর্ণালী চলে যাই। টপিকটা হচ্ছে পারমাণবিক বর্ণালী। এটা কি একদম সিম্পল। ধরো আমি এখানে এই যে নিউক্লিয়াস আঁকলাম, শক্তি স্তর আঁকলাম। এখন একটু তাকাও তো, নিউক্লিয়াসের বাইরে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, মানে n = 1, এটা কি n = 2। তাহলে একটু চিন্তা করো তো, n = 2 অবশ্যই বড়, বা এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর n = 1 হচ্ছে নিম্ন শক্তি স্তর। তার মানে পারমাণবিক বর্ণালীটা হচ্ছে, যদি কখনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চায়, তখন এক ধরনের রেখা বা বর্ণালী সৃষ্টি করে, তাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। সিম্পলি কি বলবো আমরা, যখন কোন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন এক ধরনের বর্ণালী পাওয়া যায়, যাকে পারমাণবিক বর্ণালী বলে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তৃতীয় অধ্যায়ে একটা প্রশ্ন যেটা খুবই আনকমন, যেটা আমি আমার স্টুডেন্টদের পড়ানোর সময় আমি পেয়েছিলাম, সেটা আমি একটু নিয়ে আলোচনা করব। এটা খুবই আনকমন এবং আশার মতো এবং প্যাচ লাগে বিশেষ করে, ঠিক আছে? এটা বি কেয়ারফুল এই প্রশ্নটাতে। দেখো, অনেকে ভাববে এটা পারি, কিন্তু তাদের করতে দিলে ভুল করবে অধিকাংশ মানুষজন, ঠিক আছে? তো তোমরা যাতে ভুল না করো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্ন, এটা কৌণিক ভরবেগ রিলেটেড প্রশ্ন আর কি, ঠিক আছে? এখানে বলবে জিঙ্ক এর 19 নং ইলেকট্রন যে শক্তি স্তরে অবস্থিত তার কৌণিক ভরবেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কৌণিক ভরবেগে কি জানি, যে আমাদের একটা শক্তি স্তর দরকার হয়। তাহলে এখানে কি কোন শক্তি স্তর বলা আছে? এখানে তো বলা আছে 19 নং ইলেকট্রন। তার মানে 19 নং ইলেকট্রন কোথায় আছে সেই শক্তি স্তরটা আগে বের করতে হবে। তাহলে আমি প্রথমে, আমরা জানি যে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে এটা বের করতে হয় ইলেকট্রন বিন্যাস দ্বারা।
তাহলে আমি প্রথমেই Zn30 এটার ইলেকট্রন বিন্যাস করব। তাহলে করলে কি আসে দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d আমরা দেব না, আগে 4s আমরা এই দুটো লিখব। তো 4s আগে ইলেকট্রন যাবে 2 আর 3d তে পরে যাবে 10 এটা। এখন 19 নাম্বার ইলেকট্রন আমরা গুনি, 2 আর 2 4 6 আর 10 2 12 আর 6 18। এখন কথা হচ্ছে 19 নাম্বার কোথায়? অধিকাংশ স্টুডেন্ট ভাববে 19 নাম্বার ইলেকট্রন বোধহয় এখানে। আসলে না, ইলেকট্রন কোথায় অবস্থিত 19 নাম্বার? এইখানে। কেননা আমরা একটু আগে কি করেছিলাম, ইলেকট্রন বিন্যাস করার সময় 3d লিখছিলাম, বাট ইলেকট্রন কিন্তু আমরা আগে দেই নাই। কোথায় দিছি? 4s এ। তো তার মানে বোঝা যাচ্ছে যে 18 পর্যন্ত ইলেকট্রন এখানে অবস্থিত, বাট 19 নাম্বার ইলেকট্রন গেলেই 4s এ আগে যাবে 3d এর তুলনায়। কেন? কারণটা হচ্ছে, এটা একটা পপুলার কোশ্চেন আছে যে তোমার 19 নং ইলেকট্রন পটাশিয়ামের বা যে কারো 19 নং ইলেকট্রন কেন 3d তে না গিয়ে 4s এ যায়, এটা বলেছে। তাহলে এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। আগে এটার কমপ্লিটটা আমরা করে নিই, হ্যাঁ? তাহলে ওই প্রশ্নটার অ্যানসার আমরা এরপর দেব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা লিখব 19 নং ইলেকট্রন বা 19 নং ইলেকট্রন 4 নং শক্তি স্তরে অবস্থিত, শক্তি স্তরে আছে। সুতরাং n = 4। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা লিখব, আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2π। তাহলে n এর মানটা এখানে 4, h এর মান তো জানো 6.626 × 10⁻³ 2 × 3.1416। এটা করলেই চলে আসবে, ঠিক আছে? এখন আমি অ্যানসার দেব যে কেন 3d তে আগে না গিয়ে 4s এ চলে গেল। এটা মূলত আউটবাউন্ড নীতি অনুযায়ী আসে, তো ওই নীতিটা আমি যাব না। আমি সিম্পলি ভাবে আগে বুঝাবো, তারপরে আমি কিভাবে এটা অ্যানসার করতে হয় সেটা শিখিয়ে দেব। শেষ এটা, তাহলে আমাদের এই ম্যাথটা শেষ। এখন দেখো, আমি যে অরবিটাল আমরা জানি 4টা s p d f, তো এখানে আমি ধরে এরকম লিখলাম 1s 2s 2p 3s 3p 3d। আমরা 4s পর্যন্ত দেখলাম, আর দরকার নেই, যেহেতু এটা বুঝবো। তো ইলেকট্রন যায় হচ্ছে এভাবে, তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন। তাহলে একটু তাকাও, প্রথম তীর চিহ্নে s আছে, তার মানে এখানে যাবে। এরপরে এখানে শুধু একটাই আছে, এখানে যাবে। এখানে দুইটা আছে 2p 3s। এরপরেরটাতে আসো তো 3p এর পরে কোথায় চলে গেছে? 4s এ চলে গেছে, 3d তে তো যায় নাই। এই জন্য বলা হবে যে 3p এর পরে 4s এ চলে আসবে 3d তে না গিয়ে। এই জন্য আমরা 3p 6 দেওয়ার পরে 4s 2 দিয়েছিলাম ওইখানে। এখন কথা হচ্ছে এটা কেন? কারণটা হচ্ছে আমাদের আউটবাউন্ড নীতি অনুযায়ী n+l একটা নীতি আছে। নীতিটা হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম 3d আর 4s। এখন এই যে আমি এখানে লিখছি না, l = 0 হলে s বোঝায়, যদি 1 l = 1 বোঝায় তাহলে p, l = 2 বোঝালে d, l = 3 বোঝালে f। এটা তাহলে একটু তাকাও, n কোনটা? n হচ্ছে যে প্রথমে যেটা থাকবে সেটা। তাহলে আমি যদি এইটাতে n+l নীতি অ্যাপ্লাই করি, তাহলে n এর মান 3, আর l এর জন্য কোথায়, l এর কোন মানের জন্য d থাকে দেখো তো, 2 না? তাহলে এখানে 2 বসাতে হবে, যোগ করলে কত হবে? 5। কালি চেঞ্জ করতে হবে, 5 হলো যতটুকু দেখা যায়। আর এখানে n+l নীতি যদি করো তাহলে কত আসে? n এর মান 4 প্রথমটা, আর l এর দেখো, l এর মান যদি 0 আসে তাহলে s, তাহলে এখানে আমরা 0 বসাবো, তাহলে 4। দেখো তো এখানে এই n+l নীতি অ্যাপ্লাই করার পর কোনটার মান সবচেয়ে ছোট? এটার মানটা না, এটার চাইতে এটার মান ছোট। তো আউটবাউন্ড নীতি বলেছে যে শক্তি স্তরের মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে এই যে এই শক্তি স্তরটার মান 3d এর তুলনায় কম, এই জন্য ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে প্রবেশ করবে। এইটা শেখার ফলে তুমি কয়েকটা প্রশ্নের অ্যানসার করতে পারবে। একটা হচ্ছে বলে দিবে যে পটাশিয়ামের 19 নং ইলেকট্রন কেন 3d তে না গিয়ে 4s এ যায়, হুবহু সেম ব্যাখ্যা এইভাবে আমি যেটা দিলাম, n+l নীতি। তারপর হচ্ছে আউটবাউন্ড নীতিটা ব্যাখ্যা করবা, যে শক্তি স্তরের মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কেননা কম শক্তি সম্পন্ন অরবিটালের স্থিতিশীলতা বেশি। ঠিক আছে? তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় পরিপূর্ণভাবে শেষ করলাম। আসলে আমি পড়ানোর সময় কোচিং এ বা কলেজে স্কুলে তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না,
আমি একটা স্কুলের সাথেও আছি, কলেজের সাথেও আছি, মানে স্কুল কলেজ দুই জায়গায় আমি কেমিস্ট্রি পড়াই। তো পড়ানোর সময় দেখা যায় যে অনেক প্রশ্ন আসে যেগুলো মানে আনকমন টাইপের, হঠাৎ করে দেখা যায় মনে পড়ে, বা ভিডিও যখন আমি করি তখন এটা খেয়াল আসে না, পরে আসে। তো তোমরা খেয়াল রাখবে একটা বিষয়, আমি মাঝে মাঝে অফ টপিকও পড়াবো। অফ টপিক মানে ধরো পড়াচ্ছি চতুর্থ অধ্যায়, কিন্তু আমার হঠাৎ করে একটা তৃতীয় অধ্যায়ের ম্যাথ মনে পড়েছে, বা ষষ্ঠ অধ্যায়ে একটা ম্যাথ মনে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ওইটা কিন্তু আমি অবশ্যই পড়াবো। ঠিক আছে, আমার কথা যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি সেটাই পড়াবো। আমি ওই হাবি যাবে, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে ইন মাই লোকাল ল্যাঙ্গুয়েজ, যে হাবি যাবে কাপ যাবে, এই উল্টা পাল্টা জিনিস পড়ায় তোমাদের মস্তিষ্ক আমার ভরে লাভ নেই। যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসার মতো, আমি সেটাই পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু কিছু অংশ বাদ ছিল যেগুলো ইম্পর্টেন্ট, আমি ভুলে গিয়েছিলাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, অর্থাৎ আজকে ক্লাস হলো শুক্রবার, কালকে ক্লাস নেই, ইনশাআল্লাহ রবিবার ক্লাস হবে। তো আজকে এতটুকুই, তো নেক্সট ক্লাসে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।